ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই। আজকে একটি নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আপনারা ডিএলএড এসসিআরটি ডিএলএডের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। অনেকে বলেছিলেন যে স্যার আপনি সিলেবাসের উপরে একটি ক্লাস তৈরি করবেন, অর্থাৎ কি সিলেবাস হয়ে নতুন বর্তমানে প্যাটার্ন এসেছে, বিলকুল সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে এবং নতুন প্যাটার্নে সিলেবাস, তারপর মার্কস কী হতে পারে, রিল্যাক্সেশন কী, তারপরে ফিজ কী, এক্সামের টপিকগুলি কী কী হতে পারে, টপিক ওয়াইজ মার্ক কী কী হতে পারে, এগুলি নিয়ে আসলাম। অর্থাৎ আমরা সবাই জানি এনআইএস থেকে যারা ডিস্টেন্স ডিএলএড করেছিলেন সকল ডিএলএড ক্যান্সেল করা হয়েছে, যার ফলে সিআরটির যে ডিএলএড রেগুলার চলছে তার ভ্যালু একটু বেশি হয়ে গিয়েছে। এবং আপনারা সবাই জানেন টিচিং এর মধ্যে যদি আপনি ইনক্লুড হতে চান বা টিচিং করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ডিএলএড বিএড এগুলি করতে হবে। এবং ডিএলএডের মধ্যে পুরা ডিস্ট্রিক্টের মধ্যে 50টি সিট হয়, যার মধ্যে থেকে জেনারেলের জন্য শুধুমাত্র 20টি থেকে প্লাস সিটস থাকে, বাকি সবগুলি রিজার্ভ হয়ে যায় ইন সার্ভিসম্যানের জন্য বা এসসি এসটি এগুলির জন্য। এই জন্য বিএডের মধ্যে চান্সেস পাওয়া খুবই কঠিন হয়ে থাকে, যার ফলে অনেকে আমি দেখেছি মাস্টার্স করে ডিএলএড করেন বা টিচিংয়ে আসার জন্য ডিএলএড করতে হয়। তাই আপনাদেরকে আজকে ডিএলএড নিয়ে কোনো ডাউট থাকবে না, ডিএলএড নিয়ে সম্পূর্ণ কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করব। আজকে আমরা দেখব যে বর্তমানে যে ডিএলএডের এন্ট্রান্স এক্সাম এসেছে, এই এন্ট্রান্স এক্সাম 2024-এর সেশন হবে 2024 to 2026 অবধি পর্যন্ত। আপনাদের জন্য এই ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট। এবং অনেকে বলেছেন স্যার আমরা এইচএস পাস করেছি, এখন কি করব, এগুলি নিয়ে আলোচনা করব। আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করব, বাস্তবতা তুলে ধরবো, আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কী করবেন, ডিএলএড করবেন নাকি বিএড করবেন, গ্র্যাজুয়েশন করবেন না কীভাবে অগ্রসর হবেন। আমি জাস্ট বাস্তবতা আপনাদের সম্মুখে তুলে ধরবো। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে দেই যে যারা আপনারা এইচএস পাস করেছেন, এইচএস পাস করার পর আপনাদের হাতে অনেকটা অপশনস রয়েছে। আপনারা চাইলে ডিগ্রি করতে পারেন। নিউ এডুকেশন পলিসি সবাই জানেন 4 ইয়ার্স ডিগ্রি রয়েছে। আপনাদেরকে বলে দিই, আপনারা যদি রেগুলার ডিগ্রি করতে পারেন, তারপরে মাস্টার্স করতে পারেন, তারপর এসে যদি আপনার ইন্টারেস্ট হয় যে আমি টিচিং করব, তাহলে আপনাকে এইচএস অবধি পর্যন্ত কলেজ বাদ দিয়ে আপনাকে বিএড অথবা ডিএলএড থাকতে হবে। অর্থাৎ এলপি অ্যান্ড এমইর জন্য এলপি এমইতে জব করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার ডিএলএড থাকতে হবে। আর যদি আপনি উপর দিকে জব করতে চান তাহলে বিএড থাকতে হবে, বিএড বা ডিএলএড করতে হবে আপনাদেরকে। এখন বলে দিই যে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস বা অনেকে আমাকে বলেছেন স্যার আমি তো মাদ্রাসা স্টাডি করেছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আপনাদের জন্য আমি বলবো এটাই বেস্ট হবে যে এইচএস করে আপনারা কি করেন, ডিএলএডের প্রি এন্ট্রান্স টেস্ট দেন। অর্থাৎ যখন আপনি পেটে বসবেন, যদি পাস করেন তাহলে ডায়েট রয়েছে, ভালো প্রতিষ্ঠান, ডায়েটের মধ্যে পড়তে পারেন। ডায়েটে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা শেষ হতেই তারা প্লেসমেন্ট পেয়ে যায়, কেননা ডায়েটের মধ্যে যারা স্টাফস রয়েছেন, যারা পড়ান, ট্রেনার্স রয়েছেন, ওনারা অনেক ভালো, মেধাবী, অনেক নলেজেবল রয়েছেন এবং যেভাবে পড়ান, স্টাডি করান, যদি আপনারা স্টাডি রেগুলারলি করেন তাহলে সিটেট টেট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম পাস করতে কঠিন হয় না। আপনারা করতে পারবেন, রেগুলারলি ক্লাস করে অনেকটা নলেজ গেদার হবে এবং করতে পারবেন। এখন আমি বলবো যারা চান বলে আমি মাস্টার্স করব, প্রফেসর হব, তাহলে আপনারা রেগুলার ডিগ্রি করেন, ডিগ্রি করার পর মাস্টার্স করেন, তারপরে নেট কোয়ালিফাই করে আপনারা প্রফেসর বনতে পারেন। কিন্তু আমি বলবো বর্তমান যে সিচুয়েশন, বাস্তবতা রয়েছে, অনেকে মাস্টার্স করে আমি দেখেছি, ইঞ্জিনিয়ারিং করে তারপরে ডিএলএড করছেন। যদি আলটিমেট আপনাকে টিচার বানার স্বপ্ন হয় আপনার, তাহলে এই মাস্টার্স করে আর গ্র্যাজুয়েশনস রেগুলার করে এই সময়টা ওয়েস্ট না করে আমার মতে আপনারা যে কোনো একটি প্রফেশনাল কোর্স, শুধু ডিএলএড না, অন্যান্য আইআইটির অন্যান্য কোর্স রয়েছে, যেগুলি কোর্স করার ফলে তাড়াতাড়ি আপনারা কাজে লাগতে পারবেন। এই কোর্সগুলি করলে বেটার হবে। কি হয়, আমরা দেখেছি আমাদের বরাক ভ্যালি তথা আসামের মধ্যে এবং আমাদের এই বরাক ভ্যালির যারা রয়েছেন ওনারা অন্য যে স্টেটস রয়েছে, অন্যান্য যে সিটিস রয়েছে, যেমন আপনারা যদি কর্ণাটকা, বেঙ্গালুরু, অন্যান্য যে স্টেটস রয়েছে উন্নত মানের, এই স্টেটসগুলিতে গেলে দেখবেন যে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে কি করা হয়, প্রফেশনাল লাইফের মধ্যে ইনক্লুড করা হয়। কিন্তু আমাদের এদিকে এই প্রফেশনটা নেই, শুধু কন্টিনিউয়াসলি পড়তে থাকেন, তখন এইজ ওভার হয়ে যায়, লাইফটা অনেক
বোর্ডের মধ্যে চলে আসে। পরবর্তী সময়ে আমি অনেক দেখি যে আমি গ্র্যাজুয়েশন পাস করে বর্তমানে অটো চালাচ্ছি, আমি অনেক অটো ড্রাইভারের সাথে গল্প করি, অনেক দোকানদার রয়েছেন যারা সব করেন, ভালো কাজ ঠিকই, কিন্তু যদি আপনার ড্রাইভিং করার হতো, যদি আপনাকে কাজ করার হতো, যদি আপনাকে শপকিপার হওয়ার হতো, তাহলে কেন স্টাডি করলেন? কেন স্টাডি করে এতটা সময় নষ্ট করে তারপর গিয়ে আপনি রাজমিস্ত্রি কাজ করছেন, ড্রাইভিং করছেন, আপনারা দোকান করছেন, কেন করছেন? প্রথম থেকে করলে এখন আপনার হাতে অনেকটা পুঁজি হয়ে যেত, অনেকটা টাকা হয়ে যেত, অনেকটা আপনি কি করতে পারতেন, ওয়েলথ গ্যাদার করতে পারতেন। কিন্তু কি হয়েছে আসল এর পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে যে সঠিক পন্থায় ওনারা স্টাডি করেননি, সঠিক সময়ে সঠিক পন্থায় স্টাডি না হওয়ার ফলে কি হয়েছে, লাইফটা ব্যান হয়ে গিয়েছে। এতটা স্টাডি করে আমি শিলচরে গত কয়েকদিন আগে একজন অটো ড্রাইভার পেয়েছিলাম, উনি অনেক ভালো মার্কস নিয়ে উনি গ্র্যাজুয়েশনস করেছেন, মাস্টার্স করেছেন, কিন্তু উনি প্লেসমেন্ট পাননি। অর্থাৎ প্লেসমেন্ট পাওয়ার জন্য আপনাকে একটি সঠিক পন্থায় পড়তে হবে, আর সঠিক পন্থাটি হচ্ছে যে আপনাকে গাইড করতে হবে যে কোনো কেউ। আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে বাইরের স্টেট বা বাইরের শহরের বাচ্চাগুলি পরে কম বয়সের মধ্যে সেটেল হয়ে যায়। আপনারা দেখতে পারবেন অনেক ট্রেনের মধ্যে জব হয়, অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোর মধ্যে জব হয়ে থাকে। কেননা কী করে ওরা মেট্রিকুলেশন পর থেকে জব লাইফ, প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করে এবং জবের জন্য কি করে প্র্যাকটিস করতে শুরু করে। আমাদের সমাজে অনেক রয়েছে এখনও জানে না যে মেট্রিকুলেশন পাস করার পর অনেকটা জব রয়েছে, যেমন MTS-এর জব রয়েছে, তারপর SSC-র বিভিন্ন জব রয়েছে, তারপর অগ্নিবীর, বিভিন্ন ডিপার্টমেন্টের জব রয়েছে, আপনারা করতে পারেন। কিন্তু আমাদের পেশা হচ্ছে মেট্রিকুলেশন পাস করেছো, এখন HS পাস করো, তারপরে যদি ভালো মার্কস আসে সায়েন্সে চলে যাও, সায়েন্সে গিয়ে স্টাডি করো, তারপরে এইভাবে স্টাডি করতে করতে পুরো লাইফ শেষ হয়ে যায়। এই জন্য আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি, আপনাদেরকে সাজেশন দিচ্ছি না। যে বা যারা আপনারা প্রেজেন্ট সময়ে HS পাস করেছেন, আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হবে যে আমাদের টিচিং হচ্ছে নোবেল প্রফেশন। এই জন্য টিচিংয়ে আসার জন্য আপনারা কী করতে হবে, আপনাদেরকে DLED DLED এন্ট্রান্স দিতে হবে। এন্ট্রান্সের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন আপনারা। এন্ট্রান্স দিতে হবে, যদি এন্ট্রান্স পাস করেন তাহলে আপনারা সিলেকশন পেয়ে যাবেন। ডায়েটের মধ্যে হলে তো বেশ ভালো, ডায়েট বা BTC রয়েছে বা অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে, অনেকের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় না, এই জন্য প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে 1 লক্ষ টাকা খরচ করে সবাই পারে না। তাই আপনারা স্টাডি করবেন, কিভাবে স্টাডি করবেন, যে বা যারা উইলিং রয়েছেন, ইচ্ছুক রয়েছেন, আপনারা DLED করবেন, আপনাদের জন্য এই ক্লাসটি দেখবেন আপনারা যে কোন সাবজেক্ট কীভাবে পড়বেন। আমি এর থেকে 4-5টি সাবজেক্টগুলি আমি গাইড করব, আপনাদের কোনো টেনশন করতে হবে না। বিলকুল আমার ক্লাসেসগুলি ওয়াচ করলে আপনাদের প্রি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ পেট এক্সাম পাস করে নেবেন, তারপরে সিলেকশনে চলে আসবেন। এখন আপনাদেরকে বলবো, যদি আপনারা কী করেন, রেগুলার ডিগ্রি করেন, দেখেন কি কতটা ডিফারেন্স রয়েছে। আমি জাস্ট বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে। রেগুলার ডিগ্রি করেন, বর্তমান নিউ এডুকেশন পলিসি এসে বলেছে 4 ইয়ার্স ডিগ্রি, অর্থাৎ যদি আপনি 4 ইয়ার্স ডিগ্রি করেন তাহলে মাস্টার্স 1 ইয়ার করবেন, 1 ইয়ার মাইনাস হয়ে যাবে। এখন বর্তমানে UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এসে বলেছে যে নেক্সট উইদিন 2 or 1-2 ইয়ার্সের মধ্যে B.Ed করে নেবে 4 ইয়ার্সের। যদি আপনি দেখেন আপনি 4 ইয়ার্স স্টাডি করলেন, গ্র্যাজুয়েশন করলেন, তারপর এন্ট্রান্স এক্সাম দিয়ে সিলেকশন হয়ে গেল B.Ed-এর মধ্যে, আমি মেনে নিলাম। এই সিলেকশন হওয়ার পরও আপনাকে কী করতে হবে, গ্র্যাজুয়েশন 2 ইয়ার্স নয় 4 ইয়ার্সের করতে হবে, অর্থাৎ 4 ইয়ার্স 8 ইয়ার্স আপনার জীবন থেকে চলে যাবে। আর যদি আপনি এখন প্রেজেন্ট সময়ে HS করে ডিস্টেন্স ইগনো থেকে করতে পারেন, গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নিয়ে নেন, ডিস্টেন্সে করতে পারেন, একটি কোর্স আপনারা রেগুলার করতে পারেন, একটি ডিস্টেন্স করতে পারেন। আপনি ডিস্টেন্স ডিগ্রি করে নেন, রেগুলার DLED করে নেন। আপনি যেদিন DLED-এর মধ্যে এন্ট্রান্সে পাস করে অ্যাডমিশন হয়ে যাবেন, ওই দিন থেকে আপনি চেষ্টা শুরু করেন। একটি বছরের মধ্যে 2 টাইমস সিটেট আসে, আপনারা সিটেট দিতে পারেন বছরে 2 বার। DLED শেষ করতে করতে আপনার হাতে অপশন চলে আসবে 4 বার আপনারা সিটেট অ্যাটেন্ড করতে পারবেন। আর সিটেট বর্তমানে লাইফ টাইম, একবার পাস করলে লাইফ টাইম সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং কি হবে, আপনাদের 4 বার অপশন আসবে, তারপর আপনারা কি করতে পারবেন, DLED পাস করার পর সেটেল হয়ে যেতে পারবেন, অর্থাৎ DLED পাস করার পর LP-তে জব করতে পারবেন। আর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তাহলে LPME বোধ আপনার হাতে অপশন থাকবে, অর্থাৎ অনেক ভালো একটা স্কোপ। যদি আপনি রেগুলার অ্যাডমিশন নেন ডিগ্রিতে, তখন আপনি সিটেটের রেজিস্ট্রেশনও করতে পারবেন না, অর্থাৎ আপনি এলিজিবল না। কিন্তু যখন আপনি DLED-এ প্রবেশ করবেন, আপনি সিটেটের জন্য, আসাম টেটের জন্য এলিজিবল হয়ে গেলেন। দেখেন কতটা ডিফারেন্স এর মধ্যে রয়েছে। অর্থাৎ প্রফেশনাল লাইফ নিয়ে যদি একটু ভাবেন, তাহলে আপনারা DLED ডেফিনেটলি করবেন। DLED বেস্ট একটি অপশন,
যে আপনাদের লাইফের মধ্যে অগ্রসর হওয়ার জন্য। আপনারা দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে যে বা যারা রেগুলার ডিগ্রি করবে, আপনারা ডিএলএডে যে বা যারা আসবেন, ডিএলএডে আসার পর অনেকটা অগ্রসর হয়ে যেতে পারবেন। আর ডিগ্রি তো আমরা চলবে, এই ডিস্টেন্স থেকে আপনারা করতে পারবেন, এটাই বেস্ট অপশন। আমাকে বলা হয়েছিল, আমাকে অনেকে ফোন করে বলেছেন স্যার আপনি একটু সাজেশন দিবেন, তাই বললাম এই কথাগুলি বলার জন্য, বাস্তবতা তুলে ধরলাম। আপনারা ডিসাইড করবেন, আমি কোনো সাজেশন দিচ্ছি না আপনাদেরকে, আমি ওপিনিয়ন শেয়ার করছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আপনারা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা কাজে লাগাতে পারেন। এবং দেখেন বর্তমান সময়ে যে পরিস্থিতি বর্তমান সময়ে চলছে, যদি আপনি একটু স্মার্ট লেবার না করেন, যদি আপনি কম সময়ে ড্রিম সেট আপ করতে না শিখেন, তাহলে ভবিষ্যতে আপনার কি হবে, অনেক লস হবে। আর জীবনে কখন কি আসে কেউ জানে না, হয়তো এমন এক সিচুয়েশন আসতে পারে আপনার স্টাডিকে স্টপ করতে হবে, তখন আপনার জীবনটা ইউটার্ন হয়ে যাবে, অর্থাৎ বিলকুল ইউটার্ন নিয়ে পিছন দিকে চলে আসবে। এই জন্য আপনারা শর্ট টার্মের জন্য একটি ড্রিম সেট আপ করেন, এবং যেদিকে গেলে, যে রাস্তায় অগ্রসর হলে আপনাদের ড্রিম সাকসেস হবে, ওই রাস্তায় আপনারা সবাই অগ্রসর হন। এটাই আমার কামনা, বাসনা। এবং যে বা যাহারা আমাকে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন স্যার আমরা কি ডিসাইড করব, আশা করি আপনাদের এই মতামত, আপনাদের যে ডাউট ছিল, এই ডাউটটি আমি ক্লিয়ার করতে পেরেছি, আমি উপস্থাপন করে নিয়েছি। আপনারা এখন চাইলে ডিএলএড করেন, না হলে গ্র্যাজুয়েশন করেন, না হলে যে কোনো আপনাদের লাইফ আপনারা ডিসাইড করবেন, কিন্তু আমি বাস্তবতা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এখন আমরা দেখব, যদি আপনারা ডিএলএড করতে চান, ডিএলএডের একটি প্রি এন্ট্রান্স টেস্ট বলে রয়েছে, অর্থাৎ আপনাদেরকে পেট এক্সামে বসতে হবে, আর পেট এক্সামে ক্লিয়ার করতে হবে। যখন পেট এক্সাম ক্লিয়ার করে নেবেন, তখন আপনারা ডায়েটের মধ্যে চান্স পেয়ে যাবেন। ফার্স্ট প্রিফারেন্স ডায়েট দেবেন, সেকেন্ড প্রিফারেন্স বিটিসি দিবেন। অর্থাৎ ডায়েটের মধ্যে যদি চান্স পেয়ে যান, তাহলে আপনারা ইউনিক হিসাবে স্টাডি করবেন। অনেক টপ মোস্ট লেকচারাররা রয়েছেন, যেমন আমাদের ডক্টর নিবেদিতা ম্যাম রয়েছেন, তারপর মিষ্টু ম্যাম রয়েছেন, আমাদের মাহুল স্যার, প্রিন্সিপাল স্যার রয়েছেন, আর অন্যান্য গেস্ট টিচার্স, অনেক ভালো মেধা টিচার্স, অনেক ট্রেনাররা রয়েছেন, লেকচাররা রয়েছেন, অনেক ভালো করে পড়তে পারবেন। আর ডায়েট থেকে যখন আপনি পড়বেন, তখন আপনার প্লেসমেন্ট ডায়েট শেষ হওয়ার পরেই প্লেসমেন্ট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি, যে কোনো একটি, আমি প্রথম আমার ক্লাসের মধ্যে যে ফার্স্ট আমি ক্লাস তৈরি করেছিলাম, এই ক্লাসের মধ্যে বলেছিলাম যে ফেইলিয়ার হওয়ার কারণ হচ্ছে সঠিক পন্থায় সঠিকভাবে স্টাডি না করার ফলেই ফেইলিয়ার হয় বা ফেল করে মানুষরা। এই জন্য আপনি যেহেতু একটি এক্সাম দিতে যাচ্ছেন, পেট এক্সাম বসতে যাচ্ছেন, তখন আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল সিলেবাস জানা অনেক প্রয়োজন, কি নেগেটিভ মার্কিং আছে কি না, কোন কোন টপিক থেকে কোন মার্কস আসে, এগুলি আমরা জানবো। অর্থাৎ সময় কতটুকু হয়, একটি কোয়েশ্চনের এগেনস্টে সময় কতটুকু হয়, এইভাবে আমরা সব নিয়ে আজকে এই সিলেবাসে আলোচনা করব। ফিজ কি হতে পারে, সিএসটির জন্য কি হতে পারে, এজ রিল্যাক্সেশন কি হতে পারে, সব পয়েন্টই আজকে সিলেবাসের মধ্যে আমরা আলোচনা করব। পেট এক্সামের কোনো ডাউট থাকবে না। আজকের ক্লাস যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে কোনো ডাউট থাকবে না। এবং আমি কি করব, আমি প্রত্যেকটি সাবজেক্ট, যেমন রিজনিং, ম্যাথস, ইংলিশ, এসএসটি, জেনারেল নলেজ, প্রত্যেকটি সাবজেক্টের বর্তমানে ক্লাস নিচ্ছি। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, আমি প্লেলিস্ট শেয়ার করে নিব, আপনারা দেখতে পারেন। বিলকুল কোনো ডাউট হবে না, বিলকুল আপনার রিজনের ল্যাঙ্গুয়েজ, আপনার মাতৃভাষায় ক্লাসেসগুলি দেখবেন। অন্যান্য ভাষায় যদি আপনি 5 টাইমস দেখেন, তাহলে মাতৃভাষায় 1 টাইমস দেখলে আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। অর্থাৎ 5 টাইমস দেখা থেকে 1 টাইমস দেখলে আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে ক্লাসেসগুলি দিয়ে দেবো, আপনারা ক্লাসেস দেখবেন। ডেফিনেটলি এই ক্লাসগুলি দেখলে আপনারা রিজনিং, ইংলিশ, ম্যাথস দেখবেন, আপনার কোন কোন সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সামে যাবেন, এক্সাম ক্র্যাক হবে, ডেফিনেটলি আপনার সিলেকশন আসবে। তখন সিলেকশন আসবে, স্টাডি করবেন, লাইফটা অন্যদিকে একদম অগ্রসর হতে থাকবে। অর্থাৎ আপনাদের লাইফটা অগ্রসর হতে থাকবে। তো আমরা আজকের এই সিলেবাস নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছেন এসসিআরটি ডিএলএড 2024-26 সেশন, অর্থাৎ এই জুলাই মাসে অ্যাপ্লাই বর্তমানে চলছে, এই থেকে অ্যাপ্লাই শুরু হবে। আর বর্তমানে অ্যাপ্লাই শুরু হবে আগস্ট মাস মধ্যে থাকবে, আগস্ট মাস স্টাডি করবেন, আর সেপ্টেম্বর মাসে গিয়ে এক্সাম হবে। তো এই এসসিআরটি ডিএলএড 2024-26 আমরা দেখি কি কি রয়েছে। ফার্স্ট অফ অল এক্সাম ডেট সেপ্টেম্বর মাসে থাকবে, আমাদের প্রয়োজন নেই। আমাদের মোড অফ এক্সাম কিভাবে হয়, অনেকে জিজ্ঞাসা আমাকে করেছেন স্যার এক্সাম কিভাবে হতে পারে। এক্সাম হবে অফলাইন, অর্থাৎ ওএমআর শিট ফিল আপ করে এক্সাম হতে হবে। অনেকে কি হয়, ফার্স্ট টাইম ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে মিস্টেক করে নেন, অনেকে আমি দেখেছি। এই জন্য আপনারা কী করবেন, অনলাইন থেকে ওএমআর শিট বলে পিডিএফ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা কি করবেন, পেন নিয়ে 0.7 বলে একটি পেন রয়েছে, বল পেন। এই পেনটির ইঙ্ক একটু বড় হয়। এই পেন নিয়ে আপনার কি করবেন, যে পেনটি আপনার কমফোর্টেবল, এই পেন নিয়ে প্র্যাকটিস করবেন এক্সামে যাওয়ার পূর্বে ওএমআর শিট। কেননা ওএমআর শিটে মিস্টেক হলে আপনার এক্সাম রিজেক্ট হয়ে যাবে। তো
মোড অফ এক্সাম অফলাইন হবে। আর এখন নতুন সিলেবাস এসেছে, পূর্বের যে সিলেবাস ছিল তা নয়। পূর্বের সিলেবাস কি হতো যে এইচএসের মার্কস ইনক্লুড করে তারপরে 150 মার্কসের এক্সাম ছিল, তারপরে এগুলি পার্সেন্টেজ মিলে তারপরে মেরিট লিস্ট তৈরি হতো। এখন এইভাবে নয়, ভালো করে বুঝেন, নতুন সিলেবাস, নতুন এক্সামের প্যাটার্নের সিলেবাস এসেছে। মনে করেন বর্তমানে ডিএলএড চলছে, যদি ডিএলএড ক্লোজ আপ হয়ে যায় তাহলে আপনাদের যে বা যারা শর্ট ড্রিম দেখছেন ড্রিম ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য হয়তো হতে পারে লাস্ট ডিলেট হতে পারে। এই জন্য আপনার ভালো করে স্টাডি করেন। অনেক হাজার হাজার আমি দেখেছি স্টুডেন্টস অ্যাপ্লাই করে, তার মধ্যে থেকে শুধুমাত্র 100টা সিট রয়েছে, তার মধ্যে থেকে 100 জন সিলেকশন পেয়ে থাকেন। এই জন্য একটু ইউনিকভাবে স্মার্ট লেবার করে ভালো করে স্টাডি করেন, ডেফিনেটলি আপনারও সিলেকশন আসবে। তো প্রথমে আমরা সিলেবাসটি ভালো করে বুঝি, কীভাবে স্টাডি করতে হবে। যখন কীভাবে স্টাডি করতে হবে জানবেন, তখন আপনি সঠিক পন্থায় স্টাডি করতে পারবেন, সিলেবাস কভার করবে তো হবে, তখন গিয়ে আপনি এক্সাম ক্র্যাক করতে পারবেন। তো দেখেন মোড হবে, এক্সাম মোড হবে অফলাইন। এবং প্রথমে সেকশন ছিল না, এখন সেকশন চলে এসেছে, এ বি সেকশন হবে, অর্থাৎ 2 সেকশনে এক্সাম হবে। সেকশন এ, সেকশন বি, হয়তো হতে পারে একসাথে সেকশন এ বি এক্সাম হতে পারে, যে আলাদা আলাদা হবে, সেকশন এ এর এক্সাম হবে, সেকশন বির এক্সাম হবে, অথবা মধ্যে একটি সময় গ্যাপ দেওয়া হবে। ফার্স্ট টাইম এসেছে সেকশন এ বি দিয়ে, প্রথমে সেকশন এ বি দিয়ে ছিল না, অর্থাৎ পূর্বে অন্যরকম ছিল, এইচএসের মার্ক ইনক্লুড করা হতো। এখন এইচএসের কোনো মার্কস ইনক্লুড করা হবে না, ডাইরেক্টলি যে এক্সাম হবে 100 মার্কসের এক্সাম হবে, এই এক্সামের মার্কসের উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট তৈরি করা হবে। মিনিমাম আপনাকে 50+ মার্কস পেতে হবে। 55 যদি পেয়ে যান তাহলে ডায়েটের ফার্স্ট লিস্টের মধ্যে আপনার নাম চলে আসবে, তখন আপনারা অ্যাডমিশন হতে পারবেন। আমার প্রত্যেকটি কথা শুনবেন ভালো করে, তখন আর কোনো ডাউট থাকবে না সিলেবাস সম্পর্কে। প্যাট অর্থাৎ ডিএলএডের যে এন্ট্রান্স এক্সামের সিলেবাস রয়েছে তার কোনো ডাউট থাকবে না। ডেফিনেটলি প্রত্যেক ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি ক্লিয়ার করব, এক্সপ্লেনের সাথে সাথে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোড অফ এক্সাম অফলাইন হবে, তারপরে সিলেকশন হবে। সেকশন হচ্ছে এ বি, 2টি সেকশন থাকে। তারপরে এই জায়গায় দেখছেন টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস, দেখতে পাচ্ছেন ভালো করে, টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস, পূর্বে ছিল 150। তারপরে হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা হবে। এবং এমসিকিউ বেজ হবে এক্সাম, অর্থাৎ ওএমআর শিট বেজ হবে। 4টি অপশন থাকবে, তার মধ্যে থেকে একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা সবাই জানি 2 আওয়ার্সে 120 মিনিটস হয়। তো 120 যদি মিনিটস আমাদের হাতে থাকে, 61টি কোয়েশ্চন থাকে, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন 120 ডিভাইডেড বাই যদি 100 আমরা করি তাহলে 1.2, অর্থাৎ 1 মিনিট 2 সেকেন্ড আমাদের একটি কোয়েশ্চনের এগেনস্টে সময় রয়েছে। ভালো করে বুঝেন, সময় এক্সামে কী হয়, যদি এক্সামটি 2 ঘন্টা না দিয়ে 3 ঘন্টা দিয়ে দিত তাহলে সবাই পাস করে নিত। অর্থাৎ এক্সামের মেইন থিম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। তো টাইম ম্যানেজমেন্ট করতে হলে ফার্স্ট অফ অল জানতে হবে আমার একটি কোয়েশ্চনের এগেনস্টে কতটা সময় রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সামের এই সিলেবাস মোতাবেক 100 কোয়েশ্চনস রয়েছে, 2 ঘন্টা সময় দিয়েছে, অর্থাৎ 2 ঘন্টা সময়ে 120 মিনিটস হয়। যদি আপনারা ডিভাইড করেন তাহলে 1 মিনিট 2 সেকেন্ড করে পার কোয়েশ্চনের এগেনস্টে সময় আপনাদেরকে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোয়েশ্চন পরে বুঝতে হবে, 4টি অপশন থেকে একটি সিলেক্ট করে তারপর ওএমআর নিয়ে ফিল আপ করতে হবে। আমি আরেকটি ক্লাস তৈরি করব কীভাবে ওএমআর ফিল আপ করবেন এক্সামের পূর্বে, তখন দেখবেন একটি স্মার্ট ওয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এই স্মার্ট ওয়েতে আপনারা ওএমআর শিট ফিল আপ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এতটুকু কনসেপ্ট। তারপর হচ্ছে এলিজিবিলিটি কি এলিজিবিলিটি মিনস হচ্ছে যে আপনার যোগ্যতা কতটুকু লাগবে, অর্থাৎ আপনাকে এইচএস পাস করতে হবে। এইচএস যদি আপনার ফাইনাল ইয়ারে থাকেন অথবা রেজাল্ট এখনও আসেনি তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই পেটের রেজাল্টের পূর্বে আপনাকে মার্কশিট, সার্টিফিকেট আপনাকে কী করতে হবে, সাবমিট করতে হবে। কিন্তু এখন তো আর অনেকটা এই বছর এই সেশনের মধ্যে লেট করেছে, এই জন্য সবার রেজাল্টও এসে গিয়েছে, মার্কশিট, সার্টিফিকেট অ্যাভেলেবল রয়েছে। তো এইচএস পাস হলেই চলবে, অর্থাৎ মিনিমাম এলিজিবিলিটি যে এইচএস পাস যারা তারা করবে আর উপরে যারা তাদের জন্য নয় তা নয়, অর্থাৎ মিনিমাম আপনার কোয়ালিফিকেশন এলিজিবিলিটি হতে হবে মিনিমাম আপনাকে এইচএস পাস করতে হবে। 10+2 হচ্ছে এইচএস পাস, 10+2 হচ্ছে এইচএস পাস করতে হবে। এইচএস পাস করলেই আপনি ডিলেটের জন্য যোগ্য হয়ে যাবেন, ডিলেট অ্যাপ্লাই করতে পারবেন, ডিলেট করতে পারবেন। এবং যে বা যারা গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার বিএডের চান্স না পান তাহলে সময়টা ওয়েস্ট না করে আপনি কি করেন, ডিলেট করে নেন, তখন এলপি এমই বহুত আপনারা এক্সাম দিতে পারবেন। কিন্তু বিএড যারা করবে তারা এলপিতে বসতে পারবে না, মনে রাখবেন বিএডের জন্য এলপি নিষিদ্ধ, এলপিতে এক্সাম দিতে পারবে না, শুধু এমই এন্ড অ্যাবাভ দিতে পারবে। কিন্তু যারা ডিএলএড করবে তাদের এলপি এমই এন্ড বোথ দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এতটুকু আমরা বুঝেছি। তারপরে উইথ 50% মিনিমাম মার্কস, অর্থাৎ এইচএসের মধ্যে আপনার 50% আপনার মার্কস হতে হবে। 50% যদি মার্কস না হয় তাহলে এক্সাম বসতে পারবেন না জেনারেলের জন্য। কিন্তু এসসি এসটির জন্য 45%, অর্থাৎ 5% রিল্যাক্সেশন রয়েছে। ভালো করে বুঝেন,
কোনো ডাউট থাকবে না, বিলকুল সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে আপনাদের। এলিজিবিলিটি হচ্ছে 10+2, অর্থাৎ আপনাদেরকে এইচএস পাস করতে হবে। যদি এইচএস ফাইনাল ইয়ারে তাকে ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে কিন্তু রেজাল্ট এখনও আসেনি, তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখন রেজাল্ট এসে গিয়েছে, মার্কশিট সব কিছু অ্যাভেলেবল রয়েছে, অ্যাপ্লাই করবেন। মিনিমাম 50% মার্কস আপনার হতে হবে এইচএসের মধ্যে যদি জেনারেল হন। কিন্তু এসসি এসটির জন্য রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটির জন্য 45% হলেই চলবে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 600 সবার জন্য ফর অল, অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো রিল্যাক্সেশন নয়। এসসি এসটি বা ওবিসি পিডাব্লিউডি তাদের জন্য কোনো রিল্যাক্সেশন নেই, সবার জন্য 600 ফিজ পে করতে হবে। এই 600 ফিজ আপনারা কী করবেন, অ্যাপ্লাইগুলি নিজে নিজে না করে কম্পিউটার দোকানে গিয়ে করে নেবেন। যদি মিস্টেক হয়ে যায় তাহলে কি হবে, অনেক সময় রিজেক্ট হয়ে যায়, এগুলি খেয়াল করে করবেন। নেক্সট হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এইজ, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করতে যাবেন কতটা এইজের মধ্যে করতে পারবেন, কতটা এইজ হতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 18 to 34, 18 থেকে 34 অবধি পর্যন্ত এইজের মধ্যে আপনারা কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন ডিএলএডের জন্য। কিন্তু এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য 2 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তাদের জন্য 18 থেকে 36 অবধি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। যে বা যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে রয়েছেন, আপনারা বিলং করেন, তো ওই এসসি এসটি ক্যাটাগরি বা অন্যান্য যে রিজার্ভস ক্যাটাগরি রয়েছে, এই রিজার্ভ ক্যাটাগরি থেকে আপনাদের 2 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে। আপনারা কি করতে পারবেন, 18 থেকে 36 এইজ হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে নেগেটিভ মার্ক, অনেকের জানা থাকে না। আমি দেখেছি লাস্ট টাইম এক্সাম দিয়ে আমাকে অনেকে বলেছেন, স্যার আমরা তো এক্সাম দিয়েছি কিন্তু আমরা জানি না, যে জানা ছিল না যে নেগেটিভ মার্কস রয়েছে। এই জন্য আমরা সব যে আনসারগুলি আমার জানা নেই আমি লটারি মেরে এসেছি, যাতে আমার একটি কারেক্ট হবে, যার ফলে আমি ফেল করে গিয়েছি। অর্থাৎ আমি মার্কস আসেনি, আমার নেগেটিভ মার্কে আমাকে মার্ক মাইনাস করে নিয়েছে। অর্থাৎ নেগেটিভ মার্ক কি, নেগেটিভ মার্ক হচ্ছে আপনি যদি ভুল কোনো একটি কোয়েশ্চন অ্যাটেন্ড করেন, তাহলে এই ভুল কোয়েশ্চনের কারণে আপনার মূল যে মার্কস হবে, যে মার্কস আপনার ক্যারি করবেন, এই মার্কস থেকে এই মার্কস থেকে আপনাদের মেইন মার্কস থেকে মাইনাস করা হবে। তো মাইনাস কত করা হবে, অর্থাৎ 1/4, দেখতে পাচ্ছেন 1/4 মিনস হচ্ছে 0.25। অর্থাৎ 4টি যদি ভুল কোয়েশ্চন আপনি অ্যাটেন্ড করেন, 4টি ভুল কোয়েশ্চনের ফলে একটি মার্ক মাইনাস করা হবে। অর্থাৎ এই নেগেটিভ মার্ক কি ভালো করে মনে রাখবেন, নেগেটিভ মার্ক এক্সামের মধ্যে রয়েছে। এখন আমরা দেখব সেকশন এ সেকশন বির মধ্যে সাবজেক্ট কী কী রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ মার্ক কী কী রয়েছে, এগুলি দেখব। দেখতে পাচ্ছেন সেকশন এর মধ্যে জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে 15 মার্কস রয়েছে, 15 মার্কস রয়েছে। তারপরে জেনারেল ইংলিশ থেকে 10 মার্কস রয়েছে, লজিক্যাল রিজনিং অর্থাৎ রিজনিং থেকে 10 মার্কস রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে 3টি সাবজেক্ট সেকশন এর মধ্যে, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং অর্থাৎ রিজনিং, এই 3টি সাবজেক্ট মিলে টোটাল 35 মার্কস রয়েছে সেকশন 1 এর মধ্যে। সেকশন 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 35 মার্কস রয়েছে। তারপর সেকশন বি এর মধ্যে ম্যাথমেটিক্স থেকে 15 মার্কস আসবে, জেনারেল সায়েন্স থেকে জেনারেল সায়েন্স অ্যান্ড ইভিএস সঙ্গে যুক্ত করেছে, প্রথমে ইভিএস ছিল না। জেনারেল সায়েন্স অ্যান্ড ইভিএস থেকে 15 মার্কস আসবে, সোশ্যাল সায়েন্স থেকে 20 মার্কস আসবে এবং ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো সিলেক্ট করতে পারেন, আসামিস, বোডো রয়েছে, বেঙ্গলি রয়েছে। আমি তো বেঙ্গলি লিখেছি, যেহেতু আমাদের হাইলাকান্দি, করিমগঞ্জ অ্যান্ড কাছাড়ের বেশিরভাগ বেঙ্গলি সিলেক্ট করে থাকেন, তাহলে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির জন্য 15 মার্কস রয়েছে। এখন স্টাডি কী করবেন, আপনারা জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, জেনারেল রিজনিং, ম্যাথমেটিক্স, এই 4টি সাবজেক্ট আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখবেন। ডেফিনেটলি আপনারা আর কোনো ক্লাস করতে হবে না, কোনো স্টাডি করতে হবে না, ডেফিনেটলি এক্সামে গিয়ে এই 4টি সাবজেক্টের জন্য আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন। অর্থাৎ 35 প্লাস আমি যদি 50 প্লাস করি তাহলে টোটাল 50 মার্কসে কভার হয়ে যাবে। এবং জেনারেল সায়েন্স থেকে একটু আলাদা করে স্টাডি করতে হবে, ইভিএস করতে হবে না, আমার ক্লাসেস রয়েছে দেখতে পারেন। সোশ্যাল সায়েন্স আমার ক্লাসেস রয়েছে, জেনারেল নলেজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এডিআর বলে ক্লাসেস রয়েছে, আপনারা দেখতে পারেন। ল্যাঙ্গুয়েজের জন্য আপনারা গ্রামার থেকে স্টাডি করবেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের জন্য আপনারা কি করবেন, যে কারক রয়েছে, বিভক্তি রয়েছে, তারপরে আপনাদের ক্রিয়া রয়েছে, তারপরে সমাস রয়েছে, এগুলি বাংলা বাণীবিচিত্রা থেকে আপনারা স্টাডি করে নেবেন, এই 15 মার্কস কভার হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে মিনিমাম 55 মার্কস আউট অফ 100 মার্কস থেকে 55 মার্কস যদি পেয়ে যান তাহলে সিলেকশনে চলে আসবেন, সিলেকশন হয়ে যাবে, অর্থাৎ মেরিট লিস্টে নাম আসবে। আশা করি এই সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলি বুঝেছেন আপনারা। ম্যাথসের ক্লাসেস বর্তমানে চলছে, আমি ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। জেনারেল নলেজের ক্লাসেস চলছে, দেখতে পারেন। ইংলিশের ক্লাসেস
চলছে, রিজনিংয়ের ক্লাসেস চলছে। আমি প্রত্যেক ক্লাসের মধ্যে বলে থাকি যে একটি ক্লাস যদি ভালো করে দেখেন জীবনে প্রত্যেকটি পর্যায়ে স্টেপে স্টেপে কাজে আসবে। অর্থাৎ যদি আপনি এডিআরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এডিআরের স্টাডি হয়ে যাবে, সাথে পেটেরও স্টাডি হয়ে যাবে। যদি আপনি যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের স্টাডি নিচ্ছেন, সাথে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামস রয়েছে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন। তো আশা করি আজকে সিলেবাসটি অ্যানালাইজ আমরা করেছি, আপনাদের ভালো লাগবে। সিলেবাসের থেকে আর কোনো ডাউট থাকবে না, কোনো কোয়ারি থাকবে না, কোয়েশ্চন থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই সিলেবাস। অর্থাৎ একটি এক্সাম ক্র্যাক করতে হলে ফার্স্ট অফ অল সিলেবাস জানতে হবে, তারপর সিলেবাস জেনে অ্যাকর্ডিং টু সিলেবাস টপিক ধরে ধরে আপনারা যদি স্টাডি করেন ডেফিনেটলি এক্সাম ক্র্যাক হবে। কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি ডেফিনেটলি এক্সাম ক্র্যাক করতে পারবেন। আর সবাই যে বা যারা উইলিং রয়েছেন আপনারা ডিএলএড করবেন, আপনারা অ্যাপ্লাই করে নেন, ভালো করে মেহনত করেন। হয়তো নেক্সট ইয়ারেও ডিএলএড নাও থাকতে পারে, আর ডিএলএড যদি চলে যায় তাহলে আপনাদের জার্নিটা লং হয়ে যাবে। গ্র্যাজুয়েশন করতে হবে 4 ইয়ার্স, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিএড যদি 4 ইয়ার্স করে নেয় তাহলে 8 ইয়ার্স পর আপনারা যোগ্য হবেন সিটেট টেটের জন্য। কিন্তু বর্তমান সময়ে যদি খালি শুধুমাত্র যদি আপনারা ডিএলএডের মধ্যে চান্স পেয়ে যান তাহলে সিটেট দিতে পারবেন, আসাম টেট দিতে পারবেন, অন্যান্য টিচিং এক্সাম যেমন এনবিএস, কেভিএস, ডিএসএসবি বা বিভিন্ন এক্সামস রয়েছে সেন্ট্রালের, প্রত্যেকটি এক্সাম ক্র্যাক করতে অ্যাটেন্ড করতে পারবেন, পাস করতে পারবেন এবং জব হাসিল করতে পারবেন। তো সিটেট আমার ফার্স্ট টাইম ক্র্যাক করেছি, সেকেন্ড টাইম ক্র্যাক করেছি, অনেকটা সিটেট ক্র্যাক করেছি। আপনারা দেখতে পারেন আমি এই বছরেও সিটেটের প্রায় মোর দেন 250 ট্রেইনি বলতে পারেন আমাকে ফলো করেছেন, ক্লাসেস দেখেছেন, ওনারা এক্সাম অ্যাটেন্ড করেছেন। আশা করি নেক্সট সেশনের মধ্যে, আমার হাতে কম সময় ছিল, 1 মান্থের মধ্যে আমি সিলেবাস কভার করেছি ওয়ান শট করে করে। নেক্সট সেশন 2025 সেশনের মধ্যে যদি আপনারা ডিএলএড অ্যাডমিশন হয়ে যান তাহলে আমার কাছ থেকে সিটেটের ক্লাসেস করতে পারবেন বিলকুল রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ কোনো হিন্দি ইংলিশ প্রয়োজন নেই। যদি আপনি মাতৃভাষায় ক্লাসেস করেন ডেফিনেটলি আপনি বুঝবেন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। আর সিটেটের মধ্যে 90 মার্কস আসে পেডাগজি থেকে, পেডাগজি টু সাইকোলজি বুঝে যান তাহলে সিটেট ডেফিনেটলি ক্র্যাক হবে। আর সিটেট ক্র্যাক হয়ে গেলে যখন ডিএলএড পাস করবেন, ডিএলএড পাস করার পূর্বে আপনারা সিটেট ক্র্যাক করে নেবেন, ডিএলএড পাস করবেন, রিক্রুটমেন্ট আসবে, অ্যাপ্লাই করবেন, ডাইরেক্টলি প্লেসমেন্ট হয়ে যাবে, ডাইরেক্ট জব হয়ে যাবে, বিলকুল লাইফটা রিল্যাক্স হয়ে যাবে। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝেছেন। এবং যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আমি যখন ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। এবং যে বা যারা আপনার ক্লাসের মধ্যে রেগুলার রয়েছেন আপনাদেরকে বলবো এবং সবাইকে বলবো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো কোয়ারি থাকে, ডাউট থাকে, কোয়েশন থাকে আপনারা আমাকে আস্কিং করতে পারেন কমেন্টের মধ্যে। আমি এই আস্কিং দেখে, আমি কোয়ারি দেখে নেক্সট ক্লাসের মধ্যে কোয়ারিগুলি, ডাউটগুলি ক্লিয়ার করব। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকো, সুস্থ থাকো, ওটাও কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর যদি ভালো সুস্থ থাকি তো আপনাদেরকে সার্ভ করতে পারবো, ক্লাসেসগুলি উপস্থাপন করতে পারবো। বর্তমানে এডিআরের ক্লাসেস চলছে, যে বা যারা এডিআরের প্রিপারেশন নিচ্ছেন আপনারা প্লেলিস্টটিকে দেখতে পারেন, প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসেস চলছে। নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে ইংলিশ, রিজনিং অ্যান্ড ম্যাথস সিলেবাস কভার হয়ে যাবে। থাকবে এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ, এসএসসি জেনারেল নলেজের 18-এর মতো ক্লাসেস হয়েছে। অর্থাৎ আমি আশা করি এক্সামের পূর্বে অর্থাৎ থার্ড গ্রেডের যে এক্সাম হবে 15 সেপ্টেম্বর অর্থাৎ 10 সেপ্টেম্বরের পূর্বে বা এর পূর্বে আগস্ট মাসের শেষের অবধি পর্যন্ত আমরা সম্পূর্ণ এডিআরের সিলেবাস 4th গ্রেড, 3rd গ্রেডের জন্য কভার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।